বর্তমান দিনে মুম্বাইয়ের পাশাপাশি সারা দেশ জুড়ে খুব ধুমধামের সঙ্গে গণেশ চতুর্থী পালিত হয়ে আসছে। হিন্দু পুরাণ অনুসারে পার্বতী মহাদেবের থেকে বহু বছর দূরে থাকার ফলে একাকিত্ব বোধ করছিলেন এবং এর ফলে একদিন স্নান করার সময় চন্দন কাঠের সাহায্যে একটি ছোট্ট বালকের নির্মাণ করেন এবং তাকে প্রাণও দান করলেন। যেহেতু মহাদেব তখন কৈলাসে উপস্থিত ছিলেন না, তাই পার্বতী তার নতুন সন্তান গণেশকে কৈলাসের দ্বাররক্ষী হিসাবে নিয়োগ করেন এবং নিজের ধ্যানে মগ্ন হলেন। এদিকে বহু বছর পর মহাদেব কৈলাসে ফেরত এলেন এবং কৈলাসে ফেরত এসে তিনি তার স্ত্রী পার্বতীর সঙ্গে দেখা করতে চাইলেন, কিন্তু কৈলাসে প্রবেশ করার পূর্বেই তাকে ছোট্ট গণেশ বাধা দিলেন। বারংবার বোঝানো সত্ত্বেও মহাদেবকে কোনোভাবেই কৈলাসে প্রবেশ করতে দিলেন না ছোট্ট গণেশ। গণেশ তার মায়ের দেওয়া আদেশ অমান্য করতে রাজি না হলে মহাদেব বেশ কিছুটা ক্রুদ্ধ হন। এরপরও তিনি গণেশকে নানাভাবে বোঝাতে লাগলেন, কিন্তু গণেশ মহাদেবের কোনো কথাই কানে তুললেন না, এমনকি কৈলাসে প্রবেশের অনুমতিও দিতে চাইলেন না। এর ফলে মহাদেব তার রুদ্ররূপ ধারণ করেন এবং তার নিজের ত্রিশূলের মাধ্যমে গণেশের মাথা দেহ থেকে আলাদা করে দিলেন। এই খবর যখন পার্বতীর কানে যায়, তখন তিনি তার রুদ্ররূপ অর্থাৎ মা কালীর রূপ ধারণ করে মহাদেবকে জানালেন যেভাবেই হোক তার সন্তানকে জীবন দান করতে হবে। কিন্তু মহাদেবের ত্রিশূলের সাহায্যে খণ্ডিত কোনো বস্তুই দ্বিতীয়বার জোড়া লাগানো সম্ভব নয়। ফলে মহাদেব তার অনুগামীদের আদেশ দিলেন যেভাবেই হোক এমন একটি প্রাণীর মাথা খুঁজে আনতে হবে যে মায়ের ভালোবাসা থেকে অবহেলিত রয়েছে। এদিকে বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজে হন্য হতে থাকলো তার অনুগামীরা। অবশেষে একটি বাচ্চা হাতিকে পেল যে উত্তরমুখী ঘুমিয়েছিল। তার মাথাটিকে কেটে মহাদেবের সামনে নিয়ে আসলো তারা এবং মহাদেব সেই মাথাটিকেই বাধ্য হয়ে গণেশের দেহে যুক্ত করলেন, যা দেখে পার্বতীর ক্রোধ প্রশমিত হলেও মনে মনে খুব দুঃখিত হলেন এবং তিনি গণেশের এই রূপের জন্য যাতে কেউ তাকে হেয় না করতে পারে, তাই প্রত্যেক দেবতার পুজোর আগে তার পুজোর নির্দেশ দিলেন এবং এখান থেকেই গণেশের নাম হলো সিদ্ধিদাতা বা সিদ্ধি বিনায়ক। হিন্দু ধর্ম অনুসরণকারী মানুষেরা মনে করেন তার নামে কোনো শুভ কাজ আরম্ভ করলে সেটি সফলভাবে সম্পূর্ণ হয়। এবার আসা যাক ভারতে কিভাবে এবং কবে এই গণেশ পুজোর প্রচলন হয়েছিল। ঐতিহাসিকদের বিবরণ থেকে জানা যায়, মহান মারাঠা শাসক ছত্রপতি শিবাজি সংস্কৃতি ও জাতীয়তাবাদকে এগিয়ে নিয়ে যেতে মহারাষ্ট্রে গণেশ চতুর্থী উদযাপন শুরু করেন, যা বর্তমান দিনেও অব্যাহত রয়েছে। ভগবান গণেশকে পেশোয়াদের পারিবারিক দেবতা বলে মনে করেন অনেকেই। 1818 থেকে 1892 সাল পর্যন্ত পেশোয়া শাসনের অবসানের পর গণেশ চতুর্থী মারাঠাদের একটি পারিবারিক উৎসব হিসাবেই অব্যাহত হয়েছিল, যদিও বা পরবর্তীকালে এই গণেশ চতুর্থীকেই স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। ব্রিটিশরা ভারতের বিশাল অংশ দখল করে নেওয়ার পর মহারাষ্ট্রে গণেশ চতুর্থী তার জৌলস হারিয়ে ফেলেছিল। সেই সময় কেবলমাত্র কয়েকজন মানিগণী ব্যক্তির ব্যক্তিগত পুজো হিসেবেই রয়ে গিয়েছিল গণেশ চতুর্থী। কিন্তু লোকমান্য তিলক এই গণেশ চতুর্থীকে হাতিয়ার করেই ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়দের একতাবদ্ধ করার চেষ্টা করেছিলেন। ব্রিটিশ সরকারের চোখ রাঙানিকে উপেক্ষা করে এই গণেশ উৎসবকে জাতীয় উৎসবে পরিণত করার চেষ্টা করেছিলেন। যেহেতু সেই সময় ব্রিটিশ সরকার সাধারণ মানুষের সমাবেশকে কঠোরভাবে নিষিদ্ধ করেছিল, তাই বালগঙ্গাধর তিলক গণেশ চতুর্থীকে হাতিয়ার করে বিরাট হিন্দু জনসমাবেশ গড়ে তুলেছিলেন এবং সেই জনসমাবেশের প্রধান লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা। পরবর্তীতে 1893 সালে তার দ্বারা পরিচালিত কেশরী পত্রিকায় গণেশ চতুর্থী সম্পর্কে একটি নিবন্ধ লেখেন এবং কয়েক বছরের মধ্যেই এই গণেশ উৎসব হয়ে ওঠে সর্বধর্মের মিলনস্থল, যা বর্তমানে গণেশ চতুর্থীর সময় আমরা মহারাষ্ট্রে দেখে থাকি। সেই সময় মুসলিম সম্প্রদায়ের মানুষরাও এই গণপতি উৎসবে যোগদান করেন, আর কয়েক বছরের মধ্যেই এই গণেশ উৎসব হয়ে ওঠে সর্বধর্মের মিলনস্থল, যা বর্তমানে গণেশ চতুর্থীর সময় আমরা মহারাষ্ট্রে দেখে থাকি। তিলক এই গণেশ উৎসবের মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক নিয়ন্ত্রণে থাকা ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের উন্মাদনাকে জাগিয়ে তুলেছিলেন।
তিনি হিন্দু, মুসলিম, ব্রাহ্মণ, অব্রাহ্মণ ভেদাভেদকে নির্মূল করে ভারতবাসীকে একজোট করেছিলেন এবং এইভাবেই মহারাষ্ট্রে গণেশ চতুর্থী পপুলারিটি বৃদ্ধি পায়। বর্তমানের দিনে মহারাষ্ট্রে ছাড়াও ভারতের আরও অনেক রাজ্যে মহা ধুমধামের সঙ্গে গণেশ চতুর্থী পালিত হয়ে আসছে। মহারাষ্ট্রের কারিগর যারা আছেন গণেশ মূর্তি তৈরি করেন, তারা আরও ভালো ও আরও বড় ভাস্কর্য তৈরি করতে প্রতিযোগিতা করেন। মূর্তিগুলির উচ্চতা প্রায় 10 মিটার থেকে 30 মিটার পর্যন্ত হয়ে থাকে। এক সপ্তাহ মহা ধুমধামের সাথে, বা বলা ভালো 10 দিন মহা ধুমধামের সাথে গণেশ চতুর্থী পালিত হওয়ার পর মহারাষ্ট্রের বিখ্যাত ঢোল ও শিবাজী মহারাজের জয়ধ্বনি দিতে দিতে সিদ্ধিবিনায়কের বিসর্জন দেওয়া হয়। আর এই বিসর্জন শোভাযাত্রা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় ভিড় করে থাকেন এবং রাস্তা সংলগ্ন বাড়ির ব্যালকনি থেকেও প্রচুর মানুষ এই গণেশ বিসর্জন কার্নিভাল দেখতে থাকেন। আর এই গণেশ বিসর্জন উৎসবের দিন সারা মুম্বাই যেন থমকে যায়। সমস্ত সরকারি অফিস, বেসরকারি অফিস বন্ধ থাকে আর সাধারণ মানুষের উন্মাদনাও থাকে চরমে। তবে আমরা আশা করব এই গণেশ চতুর্থীতে সব কিছু অশুভকে শেষ করে শুভর উন্মাদনা জেগে উঠুক মানুষের মধ্যে। আজকের গণেশ চতুর্থীর এই ফ্যাক্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না কমেন্ট করে, আর তার সঙ্গে অবশ্যই একটা লাইক করে দিও। আমি আবারও ফিরে আসছি এরকমই কোনো ফ্যাক্ট ভিডিও নিয়ে।